বহু বছর আগের কথা। ছোট্ট একটা গ্রামে রিয়া নামের খুব সুন্দর একটা মেয়ে থাকতো। একদিন রিয়া তার বান্ধবীর বার্থডে পার্টিতে যায়। সেখানে থাকা সবাই তার সৌন্দর্য দেখে অবাক হয়ে যায়। এমন সময় সেখানে থাকা একটি মেয়ে যার নাম কারিনা ছিল, সে রিয়াকে বলে, রিয়া, তুমি কি আমার কোম্পানির হয়ে মডেলিং করবে? আমি আমার কোম্পানিতে বিভিন্ন ডিজাইনের লেহেঙ্গা সেলাই করি আর সুন্দর সুন্দর মডেল দিয়ে সেই সব লেহেঙ্গা প্রমোট করি। তুমি যদি আমার ওখানে জব করো তাহলে আমি তোমাকে প্রত্যেক মাসে 50,000 টাকা দেব। হ্যাঁ হ্যাঁ, আমি মডেলিং করতে চাই। ঠিক আছে, তাহলে কালকে সকালে তুমি আমার অফিসে চলে এসো। এই কথা বলে কারিনা তাকে তার কার্ড দিয়ে সেখান থেকে চলে যায়। ওখানে সোনিয়া নামের একটা মেয়ে ছিল। সে কারিনার এমন কর্মকাণ্ড দেখে হিংসায় জ্বলে যায়। এই রিয়ার বাচ্চাকে তো আমি ছাড়বো না। ও যেখানে যায় সেখানে সবাই ওর রূপের প্রশংসা করে। ওকে আমি কিছুতেই মডেল হতে দেব না। ওই রাতে রিয়া যখন ঘুমিয়ে পড়ে তখন সোনিয়া চুপি চুপি তার ঘরে যায় আর সে যেই ক্রিম ইউজ করে ওই ক্রিমে কেমিক্যাল মিশিয়ে দেয়। সকালে যখন রিয়া ওই ক্রিম মাখে তখন সে আস্তে আস্তে কালো হতে শুরু করে, কিন্তু সে এটা একেবারেই খেয়াল না করে কারিনার অফিসে চলে যায়। সেখানে যেতে যেতে তার চেহারা অনেক বেশি কালো হয়ে যায় আর তার মুখে অনেক ঘা ওঠে। আরে, হঠাৎ করে আমার সাথে কি হচ্ছে? আমার চেহারা এত জ্বলছে কেন? আরে, তুমি কে? আর আমার অফিসে কি করছো? তোমাকে দেখতে তো অনেক ভয়ঙ্কর লাগছে। এক্ষুনি আমার অফিস থেকে বের হয়ে যাও বলছি। আমার নাম রিয়া। কাল তুমি তো তোমার অফিসে আমাকে আসতে বললে, তাই তো আমি এসেছি। জানি না হঠাৎ করে কেন যেন আমার চেহারাটা এরকম কালো হয়ে গেল। সে যাই হোক, আমি এত কথা শুনতে চাই না। তোমার এই ভয়ঙ্কর চেহারা দেখে আমার অনেক ভয় লাগছে। তুমি এখান থেকে চলে যাও বলছি। এক্ষুনি বের হয়ে যাও আমার অফিস থেকে। রিয়া আর কোনো উপায় না পেয়ে কান্না করতে করতে ওই অফিস থেকে বের হয়ে আসে আর একটা নদীর কিনারে বসে, না, আমি এই অপমান আর সহ্য করতে পারবো না। আর আমি এত বিশ্রী চেহারা নিয়ে এই পৃথিবীতে থাকতেও পারবো না। সবাই আমাকে নিয়ে মজা করবে, আমাকে অপমান করবে, আমাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলবে। এগুলো আমি সহ্য করতে পারবো না। তার চেয়ে বরং আমি এই নদীতে ঝাঁপ দিয়ে আমার জীবন দিয়ে দেব। এই কথা বলে রিয়া যখন নদীতে ঝাঁপ দিতে যাচ্ছিল তখনই সেখানে একটা বৃদ্ধ মহিলা হাজির হয় আর সে রিয়াকে তার সাথে করে বাড়ি নিয়ে যায়। তারপর রিয়ার চেহারায় বিভিন্ন ঔষধ লাগিয়ে তার চেহারা আবার আগের মতো সুন্দর করে দেয়। বুড়ি আম্মা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি আপনার এই উপকারের কথা কোনোদিন ভুলবো না। আরে, ধন্যবাদ দেওয়ার কিচ্ছু নেই। তোমার জীবন বাঁচিয়ে আমার অনেক ভালো লাগছে। এখন তুমি তোমার বাড়ি ফিরে যাও আর নিজের জীবনটাকে সুন্দর করে উপভোগ করো। এরপর রিয়া তার বাড়ি ফিরে যায় আর আবার কারিনার অফিসে যায়। এইবার তাকে দেখে কারিনা অনেক খুশি হয় আর সে তাকে কাজে রেখে দেয়। আস্তে আস্তে রিয়া অনেক বড় মডেল হয়ে ওঠে। এরপর একদিন রাহুল নামের এক বড় ব্যবসায়ীর সাথে তার বিয়ে ঠিক হয়। তার বিয়ের দিন ওই বুড়ি আম্মা আবার রিয়ার কাছে আসে। আমি এখানে তোকে উপহার দিতে এসেছি নাতনি। এই নে, এটা একটা জাদুর লেহেঙ্গা আর এটা একটা জাদুর মেকআপ কিট। এগুলো আমি তোর জন্য বানিয়েছি। ধন্যবাদ বুড়ি আম্মা। এরপর রিয়া ওই লেহেঙ্গাটা পরে নেয়। অন্যদিকে সোনিয়াও শহর থেকে গ্রামে ফিরে আসে আর সে গ্রামে ফিরে এসে এইসব দেখে প্রচণ্ড রেগে যায়। তারপর সে তার জাদুকর চাচার কাছে যায় আর তার কাছ থেকে একটা জাদুর লাঠি নিয়ে আসে। ওই রিয়া তো আরো বেশি সুন্দর হয়ে গিয়েছে আর এখন বড়লোক ছেলেকে বিয়ে করছে। আমি কিছুতেই ওর এই বিয়ে হতে দেব না।
জাদুর লাঠি, তুমি এখানে এত বৃষ্টি নামাও যেন এখানে বন্যা চলে আসে আর এই রিয়ার বিয়ে ভেঙে যায়। এরপর মুষলধারে বৃষ্টি নামতে শুরু করে। বৃষ্টির ভয়ে সবাই এদিকে ওদিকে ছুটাছুটি করতে শুরু করে। এইসব দেখে রিয়া কান্না করতে থাকে। আমি থাকতে তুমি মন খারাপ কেন করছো রিয়া? আমি এক্ষুনি জাদু দিয়ে সব কিছু ঠিক করে দিচ্ছি। এরপর জাদুর লেহেঙ্গা সেখানে একটা জাদুর সূর্য প্রকট করে। সেই সূর্য ওই বৃষ্টি থামিয়ে দেয় আর সবগুলো পানি শুষে নেয়। এমন সময় রিয়ার জাদুর মেকআপ কিট থেকে একটা ব্রাশ বের হয় আর সেটা অনেক বড় একটা লাঠিতে বদলে যায়। এরপর ওই লাঠি গিয়ে সোনিয়াকে পিটাতে শুরু করে। হায় আল্লাহ, আমি মরে গেলাম, কেউ আমাকে বাঁচাও, আমার অনেক ব্যথা লাগছে, কেউ বাঁচাও আমাকে। জাদুর লাঠি সোনিয়ার মাথায় অনেক জোরে একটা বাড়ি মারে আর সোনিয়া অনেক খাটো হয়ে যায়। খারাপ মেয়ে, আমার মেজাজ বিগড়ানোর আগে তুই এখান থেকে পালিয়ে যা, তা না হলে আজকে আমি তোকে মেরেই ফেলবো। এরপর সোনিয়া কান্না করতে করতে সেখান থেকে চলে যায়। জাদুর লেহেঙ্গা তার জাদুর শক্তির সাহায্যে সেখানে অনেক সুন্দর একটা মণ্ডপ প্রকট করে। এরপর রিয়া আর রাহুলের বিয়ে খুব ধুমধাম করে হয়ে যায়। এইভাবে সব কিছু ঠিক হয়ে যায় আর রিয়া তার শ্বশুর বাড়িতে গিয়ে সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে। আরে ভাবি, আপনি কি শুরু করেছেন? কেন আপনি আপনার কালো মেয়েকে এত পড়ালেখা করাচ্ছেন? আমার কথা শুনুন, এখনো সময় আছে, বয়স কম, যে কোনো ছেলে পেয়ে যাবেন। 2 দিন পর আবার বয়স বেড়ে গেলে তখন একেবারেই বিয়ে দিতে পারবেন না। বিয়ে দিতে গেলে একেবারে অবস্থা টাইট হয়ে যাবে। ভাবি, আপনি এগুলো কি বলছেন? আমি আমার এতটুকু মেয়েকে কিভাবে বিয়ে দেই? আরে ভাবি, আপনার মেয়ে তো কালো, তার উপরে টেপি। লম্বা মেয়েরা কালো হলেও মোটামুটি দেখতে ভালো লাগে, কিন্তু আপনার মেয়ের তো রং রূপ বলতে কিচ্ছু নেই। এখনই বিয়ে দিয়ে দিন, কষ্ট কম হবে। ল্যাংড়া লুলা পেয়েই যাবেন, কিন্তু 2 দিন পরে তাও পাবেন না। ভাবি, আপনার গায়ের রংটাও তো একটু কালোই, নিশ্চয়ই খালাম্মার অনেক কষ্ট হয়েছে, তাই না? আরে ভাবি, আমার অনেক কাজ আছে, আজকে বরং আমি আসি। বন্ধুরা, তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও। ইতিমধ্যে আমরা অনেকের নামে কার্টুন ভিডিও তৈরি করেছি, তোমাদের নামেও করতে চাই, তাই তোমরা তোমাদের নামটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দাও। কিরে রূপা, সবাই মেলায় যাচ্ছে, তুই মেলায় যাবি না? মা, আমি কোথাও যাব না, আমি আজকের পর থেকে ঘর থেকে বেরই হব না। আমি যেখানেই যাই সেখানেই মানুষ আমাকে টেপি, কালি এগুলো বলে, আমার আর ভালো লাগে না। আজকে আমি রুমেই থাকবো। এমনিতে সবাই আমাকে নিয়ে মজা করে, কিন্তু আজকে যখন রহিমা চাচি আমার গায়ের রং আর হাইট নিয়ে কথা শুনিয়েছে তখন আমার একটুও ভালো লাগেনি মা, আমার কিচ্ছু ভালো লাগে না। এই কথা বলে রূপা কান্না করতে করতে তার ঘরে চলে যায়। আরে তুই তোর চাচির কথা শুনে মন খারাপ করে বসে আছিস? ওর তো এই সমস্যা, সবার মধ্যে দোষ খুঁজে বেড়ায়। এই দেখ, আমি তোর জন্য কি এনেছি, আমি তোর জন্য লেহেঙ্গা এনেছি, যা এটা পরে ঘুরে আয়। লেহেঙ্গা দেখে রূপা অনেক খুশি হয়ে যায় আর সেটা পরে নেয়। মা দেখো তো আমাকে দেখতে কেমন লাগছে, আমাকে দেখতে সুন্দর লাগছে না? আমার মেয়েটাকে দেখতে তো অনেক সুন্দর লাগছে, কিন্তু একটা জিনিসের কমতি আছে, এই হিলটা পরে নে,
এখন থেকে তোকে আর কেউ টেপি বলে খেপাবে না। থ্যাংক ইউ মা। এরপর রূপা ওই হিল পরে মেলা দেখতে যায়। এমন সময় তার সাথে তার স্কুলের বান্ধবীদের দেখা হয়, যারা তাকে সব সময় ছোট করে কথা বলে আর তার গায়ের রং নিয়ে তার মজা ওড়ায়। আজকেও তার ব্যতিক্রম হয় না। আরে টেপি, আজকে কি তুই কমপ্লেন খেয়ে বাড়ি থেকে বের হয়েছিস নাকি? তোকে তো আজকে দেখতে খুব লম্বা মনে হচ্ছে। এইসব বলে তার বান্ধবীরা তাকে নিয়ে মজা করতে থাকে, আর রূপা এতে অনেক কষ্ট পায়। সে দৌড়ে মেলা থেকে বাইরে বেরিয়ে আসে আর জঙ্গলের ভেতরে গিয়ে গাছের নিচে বসে কান্না করতে থাকে। এমন সময় সে সেখানে একটা সোনার গাউন আর রূপার হিল দেখতে পায়। আরে, এটা কেমন সোনার গাউন আর রূপার হিল? আমি তো এর আগে এরকম গাউন আর হিল কোথাও দেখিনি। এত চমকাচ্ছে আর দেখতে এত সুন্দর, মনে হচ্ছে কোনো পরীর জামা আর জুতা। এখানে তো আমি কাউকেই দেখতে পাচ্ছি না, আমি এগুলো একটু পরে দেখি তো। রূপা যখনই ওই সোনার গাউন আর রূপার হিল পরে তখনই চমৎকার হয়। রূপার গায়ের রং একেবারে ধবধবে সাদা হয়ে যায় আর তার হাইটটাও অনেকটা বেড়ে যায়। এটা দেখে রূপা খুশিতে আত্মহারা হয়ে যায়। এরপর সে নাচতে নাচতে বাড়ি ফিরে যায়। আরে বেটি, তুমি কে? তুমি রূপার সাথে দেখা করতে এসেছো? ও তো মেলায় গিয়েছে। আরে মা, আমি তো তোমার মেয়ে রূপা। আরে রূপা, তুই এত সুন্দর হয়ে গেলি কিভাবে? তাও আবার একদিনের মধ্যে? আর এত সুন্দর জামা আর জুতা কোথায় পেলি? মা, এত কিছু জানি না, তবে এটা মাথায় রাখো, এটা ভগবানের দেওয়া আশীর্বাদ। ভগবান আমার মনের কথা শুনে নিয়েছে। নিজের মেয়েকে জীবনে প্রথমবার এত খুশি দেখে রূপার মাও খুশি হয়ে যায়। পরের দিন রূপা যখন স্কুলে যাচ্ছিল, মেয়ে, আমি পরীলোকের পরী। কাল আমি যখন আকাশ দিয়ে উড়ে যাচ্ছিলাম তখন আমার সোনার গাউন আর রূপার হিল পৃথিবীতে পড়ে গিয়েছে। তুমি কি আমার সোনার গাউন আর রূপার হিল দেখেছো? না না, আমি এইসব দেখিনি। এই কথা বলে রূপা স্কুলে চলে যায়। রূপার এত সুন্দর গায়ের রং আর হাইট দেখে সবাই তাকে নিয়ে প্রশংসা করতে থাকে। আরে, রূপা তো কালকে পর্যন্ত কালি ভূতনি ছিল, আজকে হঠাৎ করে এত সুন্দর হয়ে গেল কি করে? আরে ভাই, আমিও তো বুঝতে পারছি না। শুনো রূপা, কালকের ব্যবহারের জন্য সরি, প্লিজ আমাদের মাফ করে দাও। এমনিতে রূপা, তুমি কি আমাদের বলতে পারবে তুমি এত সুন্দর হয়ে গেলে কি করে হঠাৎ করেই? এখন মজা হবে। এরা আমাকে নিয়ে অনেক মজা করেছে, আমাকে অনেক কষ্ট দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, কেন নয়। এই নাও এই ক্রিম, এটা লাগিয়ে আমি রাতারাতি ফর্সা হয়ে গিয়েছি। নাও নাও, তোমরাও লাগিয়ে নাও, তোমরাও সুন্দর হয়ে যাবে। রূপার এই কথা শুনে রূপার বান্ধবীরাও ওই ক্রিম লাগিয়ে নেয়, আর ক্রিম লাগানোর সাথে সাথে তারা অনেক কালো হয়ে যায়। রূপা, তুই এটা কি করলি? তুই আমাদের কালো বানিয়ে দিলি। আরে, আমি কিছুই করিনি, এটা তোমাদের কর্মফল। এইভাবে রূপা তাকে নিয়ে যারা যারা মজা করেছিল সবাইকে কালো বানিয়ে দেয়, আর সবাই স্কুলের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতে থাকে। এমন সময় সেখান দিয়ে পরী উড়ে যাচ্ছিল। আরে মেয়েরা, তোমরা এইভাবে কান্না করছো কেন? কি হয়েছে? কি আর বলবো পরী, আমাদের স্কুলের রূপা কোথা থেকে যেন জাদু টোনা শিখে এসেছে। কাল অবধি ও কত কালো আর টেপি ছিল, আজকে এক রাতের মধ্যে এত সুন্দর আর লম্বা হয়ে গিয়েছে। আমরা যখন ওর কাছে এই বিষয় নিয়ে জানতে চাই তখন ও আমাদের এইভাবে কালো করে দেয়। তোমরা কি শিওর এগুলো রূপাই করেছে?
হ্যাঁ পরি, এগুলো রূপাই করেছে, নিশ্চয়ই ও কোনো জাদুটোনা শিখে এসেছে। আচ্ছা আচ্ছা, তোমরা কোনো চিন্তা করো না, আমি তোমাদের এক্ষুনি ঠিক করে দিচ্ছি। কিন্তু তোমরা আমাকে প্রমিস করো, আজকের পর থেকে তোমরা আর কখনো কাউকে নিয়ে মজা করবে না, কারো মনে কষ্ট দেবে না। ঠিক আছে পরি, আমরা ওয়াদা করছি আজকের পর থেকে আর কখনো কাউকে নিয়ে মজা করব না, কাউকে কষ্ট দেব না। এরপর পরি সবাইকে আবার আগের মতো করে দেয়। তারপর সে রূপার কাছে যায়। পরি, আমি বললাম তো আমি আপনার কোনো গাউন আর হিল দেখিনি, চলে যান এখান থেকে। রূপা, মিথ্যা বলে কোনো লাভ নেই, আমি সব সত্যি কথা জানতে পেরে গিয়েছি, তাই এক্ষুনি আমাকে আমার জাদুর গাউন আর হিল ফিরিয়ে দাও। না না পরি, এমনটা করবেন না, আমি আমার জীবনে প্রথমবার এতটা খুশি। আজ প্রথমবার সবাই আমার প্রশংসা করেছে, কেউ আমাকে ছোট করে কথা বলেনি। আপনি আমাকে মাফ করে দিন পরি, আমি আবার আমার আগের জীবনে ফেরত যেতে চাই না, দয়া করে আমার কাছ থেকে এগুলো নিয়ে যাবেন না। শোনো রূপা, কেউ চেহারার দিক থেকে সুন্দর হয় না, যার মন যত সুন্দর সেই ব্যক্তি তত বেশি সুন্দর। এরপর সব কিছু একা একাই সুন্দর হয়ে যায়। তুমি জাদুর গাউন পাওয়ার সাথে সাথে সবাইকে বিরক্ত করতে শুরু করেছো, সবাইকে পেরেশানির মধ্যে ফেলেছো, সেই সাথে আমাকেও মিথ্যে কথা বলেছো। তাই তুমি এই গাউন আর হিলের হকদার একেবারেই না, তাই এখন আমি এগুলো নিয়ে পরিলোকে চলে যাব। না পরি, আমাকে মাফ করে দিন, আমি আর কখনো এমনটা করব না, দয়া করে আমাকে এবারের মতো মাফ করে দিন। ঠিক আছে ঠিক আছে, তুমি যেহেতু তোমার ভুল বুঝতে পেরেছো তাই আমি তোমাকে মাফ করে দিচ্ছি। আমি তোমার এই রং রূপ ছিনিয়ে নিচ্ছি না, তবে হ্যাঁ, তোমাকে আমার গাউন আর হিল ফেরত দিতে হবে, ওগুলো আমার প্রয়োজনীয় জিনিস। এখন তুমি আমাকে ওগুলো ফেরত দাও, আর আমাকে ওয়াদা করো আজকের পর থেকে আর কখনো কাউকে বিরক্ত করবে না, যদি করো তাহলে আমি তোমার এই রং আর রূপ ছিনিয়ে নেব। ঠিক আছে পরি, আজকের পর থেকে আর কখনোই আমি এমনটা করব না। এরপর পরি তার সোনার গাউন আর রূপার হিল নিয়ে পরিলোকে চলে যায়।